যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা তরুণেরা। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো গণহত্যা, ধর্ষণ ও অন্যান্য নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। এরপর বিভিন্ন সময়ে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের সংখ্যাসহ মোট আশ্রিতদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখেরও বেশি। সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠেছে এমন চাঞ্চল্যকর তথ্য। যুদ্ধের প্রস্তুতিও নিতে শুরু করেছে রোহিঙ্গা তরুণরা। বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে সেই যুদ্ধের প্রস্তুতির কথা। তবে কি হুমকির মুখে বাংলাদেশ? নিজের পোষা সাপ নিজেকেই অবশেষে দংশন করলো, নিজেকেই ছোবল মারল। অনেক যত্নে লালন করা সাধনার ফল। বিবিসি বলছে, ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা তরুণরা ক্যাম্পে প্রকাশ্যে সশস্ত্র প্রশিক্ষণ না নিলেও সীমান্ত অঞ্চলে কিছু প্রশিক্ষণ নিচ্ছে। যখন নিজেকেই আক্রমণ করে তখন নিজের কেমনটা লাগে সেটা বোধহয় জানাটা খুব জরুরি। বলছিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, যখন নিজের পোষা সাপ নিজেকে আক্রমণ করে তখন বিষয়টা কেমন লাগে? দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটিমাত্র অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনারা শিরোনামে যেমনটা জানতে পেরেছেন ইতিমধ্যে, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এখন বাংলাদেশে থেকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এমত অবস্থায় প্রশ্ন উঠতে পারে, যেমনটা হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিন, অর্থাৎ অনেক আগে যখন ফিলিস্তিন ইসরায়েলকে ছোট্ট একটি ভূখণ্ড দিয়েছিল থাকার জন্য, পরবর্তীতে কিন্তু নিজের পোষা সাপ নিজের উপরই আক্রমণ করেছিল। তাহলে কি এবার বাংলাদেশের সাথেই এমন হতে যাচ্ছে, নাকি এর ঘটনার পিছনে কি রয়েছে? চলুন এবার চাঞ্চল্যকর তথ্য ঘেরা গুরুত্বপূর্ণ এই নিউজ এপিসোডটি দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গুরুত্বপূর্ণ নিউজটি ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা তরুণেরা। গড়ে তুলছে সশস্ত্র প্রতিরোধ, সীমান্ত পেরিয়ে নিচ্ছে সশস্ত্র প্রশিক্ষণ, করছে সদস্য সংগ্রহ। সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠেছে এমন চাঞ্চল্যকর তথ্য। তবে কি হুমকির মুখে বাংলাদেশ? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো গণহত্যা, ধর্ষণ ও অন্যান্য নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। এরপর বিভিন্ন সময়ে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের সংখ্যাসহ মোট আশ্রিতদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখেরও বেশি, যারা সীমান্তের উপারে নিজেদের জমি বসতবাড়ি রেখে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তবে অর্ধযুগ পার হলেও তাদের ফিরিয়ে নেওয়ার আশঙ্কা এখনো দৃশ্যমান হয়নি। বিবিসি বাংলা বলছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা তরুণদের মধ্যে বাড়ছে অস্ত্রধারী গোষ্ঠীতে যোগদানের প্রবণতা, স্বাধীনতার স্বপ্নে জিহাদ ও যুদ্ধের মনোভাব। ক্যাম্প জুড়ে শোনা যাচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের পরিকল্পনা। এ যেন নির্যাতিত থেকে বিদ্রোহীতে রূপান্তরের এক বিপজ্জনক রূপকথা। তবে অস্তিত্ব রক্ষায় নিজেদের ভূখণ্ডে ফিরে যেতে মরিয়া এসব রোহিঙ্গারা এক প্রকার বাধ্য হয়ে গড়ে তুলেছেন সশস্ত্র প্রতিরোধ। যুদ্ধের প্রস্তুতিও নিতে শুরু করেছে রোহিঙ্গা তরুণরা। বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে সেই যুদ্ধের প্রস্তুতির কথা। বাংলাদেশ মূলত মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এখন সেই আশ্রয় শিবিরে যুদ্ধের বাতাস বইছে। তরুণরা স্বাধীনতার আশায় প্রস্তুত হচ্ছে সশস্ত্র লড়াইয়ের জন্য। যদিও বাংলাদেশ সরকার এবং নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, তবুও সীমান্ত অঞ্চলে গোপনে চলা প্রস্তুতি বড় এক সংকেত দিচ্ছে। বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা, মানবিক দায়িত্ব এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় এক চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি এর প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়েছে এবং নতুন সদস্য নিয়োগ করছে। ধর্মীয় ভাষা ব্যবহার করে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে শরণার্থীদের। বিবিসি বলছে, ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা তরুণরা ক্যাম্পে প্রকাশ্যে সশস্ত্র প্রশিক্ষণ না নিলেও সীমান্ত অঞ্চলে কিছু প্রশিক্ষণ নিচ্ছে। রোহিঙ্গারা নিজেরাও বলছেন, প্রশিক্ষণ ক্যাম্পের বাইরে সীমান্ত পার হয়ে মিয়ানমারে গিয়ে হয়। রোহিঙ্গা তরুণরা ১-২ বছর প্রশিক্ষণ নিয়ে আবার ফিরে আসে। স্থানীয় বাংলাদেশিরাও জানান, ক্যাম্পের ভেতরে কারাতে ও শারীরিক অনুশীলনের মতো কার্যক্রম দেখা গেছে। মাঝে মাঝে কয়েকশো রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে রাখাইনে গিয়ে যুদ্ধে অংশ। উখিয়া ক্যাম্পের কয়েকজন তরুণ বিবিসি বাংলাকে জানান, তারা মিয়ানমারে ফিরে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে যুদ্ধ করে হলেও তাদের ভূখণ্ড স্বাধীন করবে তারা। তাদের স্বপ্ন স্বাধীন আরাকান, যেখানে রোহিঙ্গারা থাকবে সম্মানের সঙ্গে। এই বক্তব্য শুধু কয়েকজনের নয়, বরং গত ১-১.৫ বছরে অনেক তরুণের মনোজগতে এই চিন্তাধারা গড়ে উঠেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, তরুণদের একটা বড় অংশ জিহাদ করার জন্য প্রস্তুত। সশস্ত্র গোষ্ঠী আরসা আর এসও দুই দলই একসাথে ভালো কাজ করছে। এখন তাদের মূল লক্ষ্য স্বাধীনতা। বিবিসি বলছে, কক্সবাজারের ৩৩টি শিবিরের রোহিঙ্গাদের জনসংখ্যা প্রায় ১৩ লাখ। এর মধ্যে প্রায় ১/৩ তরুণ।
ক্যাম্প জুড়ে নিয়মিত বৈঠক হয়, যেখানে স্বাধীনতা, মাতৃভূমি এবং যুদ্ধের বিষয়ে আলোচনা চলে। জানা গেছে ক্যাম্পে 4টি সক্রিয় গোষ্ঠী আরসা, আরএসও, ইসলামিক মাহাজ এবং এয়ারে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং সদস্য সংগ্রহ করছে। এদিকে বাংলাদেশ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পে অস্ত্রধারী গোষ্ঠীর তৎপরতা অস্বীকার করেছে বলছে বিবিসি বাংলা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের মতে, বাংলাদেশের টেরিটরিতে কোনো সশস্ত্র সংগঠনের অস্তিত্ব নেই। তার ভাষায় আরসা, আরএসও মিয়ানমারে গঠিত সংগঠন। তাদের কার্যক্রমে বাংলাদেশের সমর্থন নেই, বরং তাদের প্রধানদের গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। নিজের পোষা সাপ নিজেকেই অবশেষে দংশন করলো, নিজেকেই ছোবল মারল। অনেক যত্নে লালন করা সাধনার ফল যখন নিজেকেই আক্রমণ করে, তখন নিজের কেমনটা লাগে সেটা বোধহয় জানাটা খুব জরুরি। বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা। একদিন আগেই তিনি বললেন যে বাংলাদেশে কোনো মব নেই। দুদিন আগে বলেছেন বাংলাদেশে কোনো মব নেই। আপনারা যেটাকে মব বলছেন সেটা এক ধরনের প্রেশার ক্রিয়েট। যে মবকে সযত্নে লালন করেছেন তিনি এবং তার সরকার, সেই মবই অতঃপর শফিকুল আলমের দিকে হানা দিল, শফিকুল আলমকে আক্রমণ করলো, তাকে অবরুদ্ধ করে রাখলো। তেমন ঘটনা ঘটেছে আজকে কিছুক্ষণ আগে খুলনায়। এই ভিডিও যখন করছি তার 40-45 মিনিট আগে পর্যন্ত এই ঘটনা চলছে, এমন রিপোর্টই নিশ্চিত করছে গণমাধ্যম। কি হচ্ছে ওখানে? মবের কবলে পড়লেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। কেন হলো, কি হলো, সে আলোচনা করবে এই ভিডিওতে। প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তার কথা। মবের পক্ষে তিনি প্রচণ্ড সোচ্চার ছিলেন। দুদিন আগে একেবারে ফর্মালি সাংবাদিকদের বলেছেন যে দেশে কোনো মব নেই, আপনারা যেটাকে মব বলছেন সেটাকে আমরা বলছি প্রেশার ক্রিয়েট করা, এক ধরনের প্রেশার ক্রিয়েট করা। যারা 15-17 বছর ধরে নানাভাবে বিক্ষুব্ধ হয়ে আছে, তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে যে এটা করতে হবে। যে মবকে লালন পালন করেছেন তিনি এবং তার সরকার যত্নে সযত্নে নিজের ঘরে রেখেছেন, আশকারা দিয়েছেন, পেছনে মদত দিয়েছেন, সহায়তা দিয়েছেন এবং সরকারের পৃষ্ঠপোষকতাতেই এত মব হওয়ার সুযোগ পেয়েছে বলে নানাজন অভিযোগ করেন, সেই মবের কবলে তিনি নিজেই পড়লেন। খুলনা প্রেস ক্লাবে মব করে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত, অর্থাৎ রাত 8টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখার খবর আমরা জানি এবং সেই খবরটি নিশ্চিত করছে গণমাধ্যম ঢাকা ট্রিবিউন। আর ঢাকা ট্রিবিউন তার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। শিরোনামটার পাশাপাশি সেই যে অবরুদ্ধ করে রাখার ছবি, সেই ছবিটা আপনি আলাদাভাবে দেখে নিতে পারেন। সেখানে শিরোনামে বলা হচ্ছে খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ প্রেস সচিব শফিকুল আলম। অর্থাৎ প্রেস ক্লাবে ছাত্র জনতা তাকে অবরুদ্ধ করে রেখেছে, তাকে বের হতে দেয়া হবে না, তিনি বের হতে পারবেন না, তাকে এখানেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয়। তার মানে একেবারে স্পষ্ট মবের কবলে এবার শফিকুল আলম পড়লেন। কি দাবি, কি হয়েছে সেখানে? খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ হয়ে পড়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে তাকে অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, যাদেরকে সযত্নে লালন করেছেন তিনি এবং তার সরকার। যে কোনো মব ক্রিয়েট করার ক্ষেত্রে কিছু বলেননি, চুপ করে থেকেছেন। তাদের মবে এবার তিনি অবরুদ্ধ হলেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।